সরকারি ধোবাউড়া আদর্শ কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি করোনা মহামারীর এই সংকটময় মুহূর্তে সবাই যার যার ঘরে অবস্থান করছ এবং স্বাস্থ্যবিধি মেনে চলছ। গত 17 মার্চের পর থেকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। সেজন্য তোমাদের পড়ালেখায় অনেক ক্ষতি হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সরকারি ধোবাউড়া আদর্শ কলেজ কর্তৃক অনলাইন ভিত্তিক ক্লাসের আয়োজন করা হয়েছে। এ লক্ষ্যে ধোবাউড়া আদর্শ কলেজ অনলাইন নামে একটি গ্রুপ খোলা হয়েছে। যে সকল শিক্ষার্থী এখনও এই গ্রুপে যুক্ত হন নাই, অতি শীঘ্র এই গ্রুপে যুক্ত হবে। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার অর্থনীতি প্রথম পত্রের একটি ক্লাস নেব। আশা করি তোমরা উপকৃত হবে। চলো শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতি ক্লাসে তোমাদের স্বাগতম। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কেনা বেচা। অর্থনীতিতে কোথায় কেনা বেচা হয় তোমরা অনুমান করতে পারছো। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? বাজার সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে চলো আমরা পরিচিত হয়ে নিই। এখানে আমার পরিচয় আছে, পাঠ পরিচিতি আছে। আমার পরিচয় সবাই তোমরা জানো। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের 4র্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চিন্তা করে বলো তো, এটা কিসের ছবি? আনারসের বাজার। এটা কিসের ছবি? চাল ডাল মশলার বাজার। এটা কিসের ছবি? অর্থ বাজার। এটা কিসের ছবি? এটা বিদ্যুতের বাজার। এখানে তোমরা খেয়াল করো যে প্রথম 3টা ছবিতে বহু সংখ্যক ক্রেতা, বহু সংখ্যক বিক্রেতা, কিন্তু 4র্থ ছবিতে বিক্রেতা কিন্তু কম, কিন্তু ক্রেতা বেশি। এই দৃষ্টিকোণ থেকে বাজার কিন্তু দুই রকম। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার? আমরা দেখলাম প্রতিযোগিতার ভিত্তিতে বাজার 2 প্রকার: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আজকে আমরা আলোচনা করব পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে। পাশাপাশি তোমরা এর ইংরেজি প্রতিশব্দ জেনে রাখো, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আজকে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে তোমরা কি কি শিখতে পারবে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি বলতে পারবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য ব্যাখ্যা করতে পারবে। ছবিগুলো লক্ষ্য করি। এটা কিসের ছবি? এখানে মাছ ক্রয় বিক্রয় হচ্ছে, কাজে এটা মাছের বাজার। এখানে গরু ক্রয় বিক্রয় হচ্ছে, তাহলে এটা কিসের বাজার? এটা গরুর বাজার। এখানে কি হচ্ছে? এখানে সবজি ক্রয় বিক্রয় হচ্ছে, তাহলে এটা কিসের বাজার? এটা সবজির বাজার। ছবিগুলোতে আমরা কি দেখতে পাই? বহু সংখ্যক ক্রেতা, বহু সংখ্যক বিক্রেতা, সমজাতীয় পণ্য। যেমন সমজাতীয় পণ্য বলতে কি, যে মাছ বাজারে মাছ বিক্রি হচ্ছে, গরুর বাজারে গরু বিক্রি হচ্ছে, সবজির বাজার সবজি। এখানে মানে পণ্যগুলো একই ধরনের। দর কষাকষি হচ্ছে, ক্রেতা বিক্রেতার মধ্যে দর কষাকষি হচ্ছে। একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হচ্ছে। এই যে এই বাজারগুলো, এই ধরনের বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমরা যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে সংজ্ঞায়িত করি, তাহলে কি দাঁড়ায়? যে বাজারে বহু সংখ্যক ক্রেতা, বহু সংখ্যক বিক্রেতা সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে, সে বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আশা করি সবাই বুঝতে পারছ। এবার আসি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য। সংজ্ঞার মাঝে আমরা বৈশিষ্ট্যগুলি দেখে নিয়েছি, তবুও আরেকবার দেখে নেই। প্রথম বৈশিষ্ট্য, বহু সংখ্যক ক্রেতা থাকতে হবে।
বহু সংখ্যক বিক্রেতা থাকতে হবে, পণ্যটা হতে হবে সমজাতীয়, একটি নির্দিষ্ট দাম দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দাম নির্ধারণ হবে, আর ক্রেতা বিক্রেতা এখানে পূর্ণ স্বাধীনতা থাকবে। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো সেই বাজারটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্য ব্যাখ্যা করব আমরা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের লক্ষ্য আমরা জানি, যে কোনো বাজারে ফার্মের লক্ষ্য সর্বোচ্চ মুনাফা অর্জন করা। ফার্ম চায় কিভাবে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায়, তো এই লক্ষ্যে সেই উৎপাদন চালিয়ে যায়। তো ফার্মের মুনাফা সেখানেই সর্বোচ্চ হয় যেখানে কতগুলো শর্ত পালিত হয়। কি শর্ত? প্রথম শর্ত প্রয়োজনীয় শর্ত। প্রয়োজনীয় শর্ত কি? এমআর সমান সমান এমসি হবে। এই এমআর এমসি এগুলো কি? এগুলো তোমরা তৃতীয় অধ্যায়ে পড়েছ, আশা করি এই সম্পর্কে এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে, কাজে এইগুলো নিয়ে আমি আর বিশদ বর্ণনায় গেলাম না। এখানে কি প্রয়োজনীয় শর্ত? এমআর সমান সমান এমসি হবে। দ্বিতীয় শর্ত পর্যাপ্ত শর্ত, এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে যাবে, অর্থাৎ এমসি রেখার ডাল গ্রেটার দেন এমআর রেখার ডাল হবে। এটা আমি আর লিখলাম না। তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কিন্তু শুধু মুনাফায় বিভিন্ন ধরনের মুনাফা অর্জন করে। কিরকম? সে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, আবার ক্ষতি স্বীকার করেও উৎপাদন করে। তাহলে কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, ক্ষতি স্বীকার করেও উৎপাদন করে। এজন্য আরেকটা শর্তের প্রয়োজন হয়, সেই শর্তকে বলা হয় অতিরিক্ত শর্ত। তো অতিরিক্ত শর্তের মধ্যে খেয়াল করো, যখন অস্বাভাবিক মুনাফা হবে তখন পি গ্রেটার দেন এসি হবে, অর্থাৎ গড় ব্যয়ের চেয়ে দাম বেশি হবে। তোমরা গড় ব্যয় কি দাম কি এগুলো আমার ধারণা আছে নিশ্চয়ই। তাহলে দাম গড় ব্যয়ের চেয়ে বেশি হবে, তাহলে সেই মুনাফা হবে অস্বাভাবিক মুনাফা। আর স্বাভাবিক মুনাফা কখন হবে? যখন দাম আর গড় ব্যয় সমান হবে। দাম আর গড় ব্যয় যেখানে সমান হবে সেখানে স্বাভাবিক মুনাফা হবে। আর ক্ষতি স্বীকার করে কখন হবে? যখন গড় ব্যয় দামের চেয়ে বেশি হবে কিন্তু দাম আবার গড় পরিবর্তনশীল ব্যয়ের চেয়ে বেশি হবে, তখন ক্ষতি স্বীকার করে ফার্ম উৎপাদন চালিয়ে যাবে। একে একে আমরা এই ভারসাম্যগুলো ব্যাখ্যা করি। প্রথমে অস্বাভাবিক মুনাফা চিত্রে ব্যাখ্যা করা যায়। চিত্র আঁকতে গেলে আমরা জানি যে দুইটা অক্ষ লাগে, ভূমি অক্ষ এবং লম্ব অক্ষ। এই দুই অক্ষে আমরা কি কি বিবেচনা করব খেয়াল করো। ভূমি অক্ষে কিউ, কিউ মানে কি? কিউ মানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ। পরিমাণ কিসের পরিমাণ? এখানে উৎপাদনের পরিমাণ ও বিক্রয়ের পরিমাণ। উৎপাদন পরিমাণ, উৎপাদন করলে কি হয়? উৎপাদন করলে ব্যয় হয়, আর বিক্রয় করলে হয় আয়। এই জন্য আয় ব্যয় দুইটাই একসঙ্গে বোঝানোর জন্য ব্যবহার করেছে কিউ। উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ, কিউ দ্বারা বোঝানো হয় উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ ভূমি অক্ষে। আর লম্ব অক্ষে কি বিবেচনা করা হয়েছে? এখানে গড় আয়, প্রান্তিক আয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয় বিবেচনা করা হয়েছে। এখন আমরা বৈশিষ্ট্যের ভিত্তিতে চিত্রগুলো, শর্তগুলোর ভিত্তিতে চিত্রগুলো আঁকি। গড় আয়, প্রান্তিক আয় আর দাম রেখা, এটা কি? এটা দেখা যাচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয়, প্রান্তিক আয় আর দাম সবসময় সমান হয় এবং সেটা একই হয়, এজন্য এই রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এটা আমরা আগেই পড়েছি। এখন আমরা অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফার শর্ত কি ছিল? পি ইজ গ্রেটার দেন এসি। এখানে খেয়াল করতে হবে যে অস্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফার ক্ষতি স্বীকার করার সময় এসি রেখার অবস্থানটা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে এসি রেখা চেয়ে এসির চেয়ে পি বেশি, এজন্য এসি এর উপরে থাকবে পি রেখা। এজন্য আমরা এসি রেখাটা একটু পি এর নিচে নামিয়ে দেব। এসি রেখার আকৃতি কিরকম তোমরা জানো? এসি রেখা ইউ আকৃতি। শর্তের জন্য আমরা এমসি রেখা লাগবে। এমসি রেখা আমরা জানি, এমসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যায়, তাই হয়েছে। এখন ভারসাম্যের প্রথম শর্ত অনুযায়ী তাহলে ভারসাম্য কোথায় অর্জিত হয়? ই বিন্দুতে। প্রথম শর্ত কি ছিল? প্রথম শর্ত ছিল এমআর সমান সমান এমসি হবে। এমআর রেখা এমসি রেখা ই বিন্দুতে সেট করছে, তাহলে এখানে সমান হয়েছে, প্রথম শর্ত পালিত হয়েছে। দ্বিতীয় শর্ত কি ছিল? এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরে যাবে। তোমরা খেয়াল করে দেখো, এমসি যখন উপরের দিকে উঠছে, নিচের দিক থেকে উপরের দিকে উঠছে, তখনই কিন্তু এই বিন্দুতে সেট করছে। কাজে এখানে
প্রথম শর্ত দ্বিতীয় শর্ত অর্থাৎ প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্ত দুইটা শর্তে পালিত হয়েছে। এখানে ভারসাম্যের দুইটা শর্ত পালিত হয়েছে। এই বিন্দু হলো ভারসাম্য বিন্দু। এখন আমরা এখানে মুনাফা বের করার জন্য আয় ব্যয় বের করতে হবে। কারণ এখানে আমরা ব্যয় কোথা থেকে জানবো? এসি থেকে। এসি থেকে গড় বের করে এসিকে এখানে যোগ করলাম আমরা। এখন খেয়াল করো, এখন আয়, মোট আয়, টিআর হলো টোটাল রেভিনিউ। এখন খেয়াল করো, ভারসাম্য স্থলে উৎপাদনের পরিমাণ নির্ধারণ হয়েছে 200 একক, বিক্রয়ের পরিমাণ নির্ধারণ হয়েছে 200 একক, অর্থাৎ 200 একক বিক্রি করে, প্রতি একক বিক্রি করে 100 টাকায়, ডলারের টাকায়, প্রতি একক বিক্রি করে 100 টাকায়। তাহলে তার মোট আয় কত? 200 পূরণ 100 সমান 20,000 টাকা। এখানে তার আয় হচ্ছে 20,000 টাকা। এখন ব্যয় তাহলে কত হবে? উৎপাদন করে 200 একক, প্রতি একক উৎপাদন করতে ব্যয় হয় 80 টাকা, তাহলে তার মোট ব্যয় হয় 16,000 টাকা। তাহলে তার মুনাফা কত? মুনাফা কাকে বলে তোমাদের নিশ্চয়ই মনে আছে? মোট বিক্রয় লব্ধ আয় থেকে উৎপাদন খরচ বাদ দিলে যা থাকে সেটাই মুনাফা। তাহলে এখানে মোট আয় হচ্ছে 20,000 টাকা, মোট ব্যয় হচ্ছে 16,000 টাকা। তাহলে মুনাফা কত? মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি, 20,000 মাইনাস 16,000 সমান 4,000 টাকা। এটা হলো অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা কেন? আয়ের চেয়ে ব্যয় যদি বেশি, ব্যয়ের চেয়ে আয় যদি বেশি হয়, ব্যয়ের চেয়ে আয় যদি বেশি হয়, খেয়াল করবে, টিসি এর চেয়ে টিআর যদি বেশি হয় তাহলে সেটা হলো অস্বাভাবিক মুনাফা। এখানে তাই হয়েছে। এখানে দেখো টিআর হচ্ছে 20,000 আর টিসি হচ্ছে 16,000, কাজে টিআর বেশি টিসি কম। এখানে 4,000 টাকা মুনাফা হয়েছে। এই মুনাফাটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা। তোমরা ভালো করে খেয়াল করবে, এই চিত্রটা যদি বুঝতে পারো তাহলে তোমরা অস্বাভাবিক মুনাফা, ক্ষতি স্বীকার করে উৎপাদন সহজেই বুঝতে পারবে। এখন আমরা স্বাভাবিক মুনাফা ব্যাখ্যা করি। তোমরা যদি অস্বাভাবিক মুনাফা বুঝে থাকো তাহলে স্বাভাবিক মুনাফা একই রকম, বোঝা সহজ হবে। তো চিত্র আগের মতোই, ভূমি অক্ষ, লম্ব অক্ষ, কোনো কি কি বিবেচনা করা হয়েছে। একটা জিনিস খেয়াল করো, আগের চিত্রে কি ছিল? এসি ছিল পি রেখার নিচে। এখন দেখো এসি রেখা শুধু পি রেখাকে স্পর্শ করছে। আগেই বলেছি যে মুনাফা নির্ভর করে এসি রেখার অবস্থানের উপর। অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে পি রেখার নিচে অবস্থান করছে, আর স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে এসি রেখা পি রেখাকে স্পর্শ করছে। এইটুকু শুধু পার্থক্য, আর সব একই, আগের নিয়মের মতোই। এখন এখানে দেখো এই বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত পালিত হয়েছে কিনা খেয়াল করো। এমসি সমান সমান এমআর হয়েছে। এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে গেছে, অর্থাৎ প্রয়োজনীয় পর্যাপ্ত দুইটা শর্তই পালিত হয়েছে। আর অতিরিক্ত শর্ত কোনটা পালিত হয়েছে? দেখো পি সমান সমান এসি হয়েছে। কাজে এই বিন্দুতে ভারসাম্যের প্রথম শর্ত, প্রয়োজনীয় শর্ত আর অতিরিক্ত শর্তের পি সমান সমান এসি, এই শর্ত দুইটা পালিত হয়েছে। কাজে এখানে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এসব আমরা দেখি মুনাফার পরিমাণ কিরকম। এখানে মোট আয়, উৎপাদন করে 200 একক, বিক্রি করে 200 একক। এই বিন্দুতে ভারসাম্যের ক্ষেত্রে দেখা যায় উৎপাদন করে 200, বিক্রয় করে 200। 200 একক বিক্রি করে, প্রতি এককের দাম হচ্ছে 100 টাকা। তাহলে মোট আয় কত? 200 পূরণ 100, 20,000 টাকা। মোট ব্যয় কত? খেয়াল করি আমরা, মোট ব্যয় দেখা যায় উৎপাদন করে 100 একক, প্রতি একক উৎপাদন করতে খরচ হয় 100 টাকা। তাহলে এখানে মোট ব্যয় 20,000 টাকা। তাহলে এখানে মোট আয় আর মোট ব্যয় সমান। তো মোট আয় আর মোট ব্যয় যদি সমান হয় তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। তোমরা এখানে প্রশ্ন রাখতে পারো যে স্যার আয় ব্যয় সমান, তাহলে মুনাফাটা কোথায়? এখানে একটা মুনাফা আছে, যেটা স্বাভাবিক মুনাফা। কিরকম? যে উৎপাদনকারী ধরে নেয় একটা নির্দিষ্ট পরিমাণ মুনাফা না পেলে সে উৎপাদন করবে না। তোমরা জানো উৎপাদনের উপকরণ কয়টা? 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এবং ভূমির জন্য মালিককে কি দিতে হয়? খাজনা। শ্রমের জন্য কি দিতে হয়? মজুরি। মূলধনের জন্য কি দিতে হয়? সুদ। আর সংগঠন কি পায়? মুনাফা। এখন সংগঠন ধরে নেয় আমি যদি মুনাফা না পাই তাহলে আমি
উৎপাদন করব না। যে পরিমাণ মুনাফা না পেলে উৎপাদনকারী উৎপাদন করে না, সেই পরিমাণ মুনাফাকে বলা হয় স্বাভাবিক মুনাফা। কাজে এই স্বাভাবিক মুনাফাটা উৎপাদন ব্যয়ের মধ্যেই ধরা থাকে। কারণ এই মুনাফা যদি সে না পায় তাহলে উৎপাদনই হবে না, তাহলে বাজারে পণ্যই আসবে না। এই দৃষ্টিকোণ থেকে স্বাভাবিক মুনাফাটা উৎপাদন ব্যয়ের মধ্যে ধরা থাকে। এজন্য মুনাফা শূন্য হলেও সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা। অর্থাৎ টিসি 20,000 টাকা, এই 20,000 টাকার মধ্যেই উৎপাদনকারীর মুনাফা ধরা আছে। এই মুনাফাটাই হচ্ছে স্বাভাবিক মুনাফা। আশা করি বুঝতে পারছ। এখন চলো ক্ষতি স্বীকার করে কিভাবে উৎপাদন করে আমরা খেয়াল করি। চিত্র ওই আগের মতোই। এখানে পার্থক্যটা খেয়াল করো। আমরা তো বারবার বলছি যে মুনাফা নির্ভর করে এসি রেখার অবস্থানের উপর। এখানে এসি রেখাটা পি রেখার উপরে অবস্থান করছে। অস্বাভাবিক মুনাফার ক্ষেত্রে কি করছিল? পি রেখার নিচে। স্বাভাবিক মুনাফার ক্ষেত্রে পি রেখাকে স্পর্শ করছে, আর ক্ষতি স্বীকারের ক্ষেত্রে পি রেখার উপরে অবস্থান করছে। তাহলে এখানে ক্ষতি স্বীকার করে ফার্ম কেন উৎপাদন করবে? ক্ষতি স্বীকার করে এই জন্য উৎপাদন করবে যে স্বল্পকালে ফার্ম টিকে থাকার জন্য সে গড় ব্যয় দুই রকমের, একটা হচ্ছে স্থির ব্যয় আর একটা পরিবর্তনশীল ব্যয়। তার পরিবর্তনশীল ব্যয়ের সম্পূর্ণ অংশ ওঠানোর পরে যদি স্থির ব্যয়ের একটি অংশ উঠাতে পারে তাহলে তার ক্ষতির পরিমাণ কম হবে। এই জন্য ক্ষতি হলেও উৎপাদনকারী উৎপাদন চালিয়ে যায়। দীর্ঘকালে কিন্তু ক্ষতি স্বীকার করে উৎপাদন করে না। দীর্ঘকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের পক্ষে শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করা সম্ভব। দেখি আমরা খেয়াল করি। এখানে ভারসাম্য শর্ত পালিত হয়েছে কোন বিন্দুতে? ভারসাম্য শর্ত পালিত হয়েছে এই বিন্দুতে। প্রথম শর্ত এমআর সমান সমান এমসি, দ্বিতীয় শর্ত এমসি রেখা এমআর রেখা নিচের দিকে সাথে উপরের দিকে চলে গেছে, এবং অতিরিক্ত শর্তের 3 নম্বর শর্ত খেয়াল করো যে এ আর এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি। এখানে এই 3টা শর্ত পালিত হয়েছে, কাজে এখানে ক্ষতি স্বীকার করে ফার্ম উৎপাদন করে। এখন কি পরিমাণ ক্ষতি হয় আমরা খেয়াল করি। এখানে মোট আয় হচ্ছে 20,000 টাকা, ওই আগের মতোই। মোট ব্যয় হচ্ছে 24,000 টাকা। এখানে খেয়াল করো আয়ের চেয়ে ব্যয় বেশি। আয়ের চেয়ে ব্যয় যদি বেশি হয় তাহলে নিশ্চয়ই ক্ষতি। ক্ষতি কত হয়? ব্যয়ের চেয়ে আয় বেশি, ব্যয় বিয়োগ আয়। তাহলে এখানে 24,000 বিয়োগ 20,000 সমান 4,000 টাকা ক্ষতি। 4,000 আগে আমরা একটা ঋণাত্মক চিহ্ন দিতে পারি, কিন্তু এখানে যেহেতু আগে টিসি মাইনাস টি আর, এই জন্য দেওয়ার প্রয়োজন নেই। তাহলে ক্ষতি হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে, ক্ষতি স্বীকার করে উৎপাদন করতে পারে। কখন? স্বল্পকালে, দীর্ঘকালে কিন্তু না। দীর্ঘকালে একটি ফার্ম শুধু স্বাভাবিক মুনাফা অর্জন করে। এখন আসো আমরা একটু মূল্যায়ন করে নিই আমরা কি শিখলাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে? নিশ্চয়ই তোমাদের মনে আছে কি বলেছিলাম? বহু সংখ্যক ক্রেতা, বহু সংখ্যক বিক্রেতা একটি সমজাতীয় পণ্য দর কষাকষির মাধ্যমে একটি নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হলে সে বাজারকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বৈশিষ্ট্যগুলো কি কি মনে আছে? বৈশিষ্ট্যগুলো হচ্ছে কি? বহু সংখ্যক ক্রেতা থাকবে, বহু সংখ্যক বিক্রেতা থাকবে, সমজাতীয় পণ্য হবে, আর কি দর কষাকষির মাধ্যমে এক নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় হবে, ক্রেতা বিক্রেতা পূর্ণ স্বাধীন থাকবে। এই ধরনের বাজারই হচ্ছে পূর্ণ বাজার। ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটা কি মনে আছে? ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত হচ্ছে এম আর সমান সমান এমসি হবে, অর্থাৎ প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হবে। ভারসাম্যের পর্যাপ্ত শর্তটি বলো। ভারসাম্যের পর্যাপ্ত শর্ত কোনটি? এমসি রেখা এম আর রেখাকে নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠবে, অর্থাৎ এমসি রেখার ডাল গ্রেটার দেন এম আর রেখার ডাল হবে। ভারসাম্যের অতিরিক্ত শর্ত কয়টি ও কি কি? ভারসাম্যের অতিরিক্ত শর্ত 3টি। 1 নম্বর শর্ত কি? 1 নম্বর শর্ত যদি ধরি আমরা অস্বাভাবিক মুনাফা, তাহলে পি গ্রেটার দেন এসি হবে। দ্বিতীয় শর্ত কি? স্বাভাবিক মুনাফা, পি গ্রেটার দেন এসি হবে। তৃতীয় শর্ত কি? ক্ষতি স্বীকার করে উৎপাদন, কি সেটা? এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি হবে। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস।
তোমাদের বাড়ির কাজ খেয়াল করো একটু, চিত্রটা তোমরা পরিচিত মনে হচ্ছে। এটা কোনটার চিত্র মনে হয়? এটা ক্ষতি স্বীকার করে উৎপাদনের চিত্র। আচ্ছা, ক্ষতি স্বীকার করে উৎপাদনে তোমরা বাড়িকে একটু মনোযোগ দিয়ে করবে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের উৎপাদন করলে ক্ষতির পরিমাণ এবং উৎপাদন না করলে ক্ষতির পরিমাণ চিত্র থেকে বিশ্লেষণ করো। অর্থাৎ এই চিত্রে বোঝা যাবে যে উৎপাদন করলেও ক্ষতি, উৎপাদন না করলেও ক্ষতি, কিন্তু উৎপাদন করলে কম ক্ষতি, উৎপাদন না করলে বেশি ক্ষতি। এটাই তোমাদেরকে এখানে বোঝাতে হবে। তোমরা এটা করে কমেন্টসে দিবে। এই তোমাদের বাড়ির কাজ। তোমাদের কেমন লেগেছে? কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টসে জানাবে। সব সময় গ্রুপে চোখ রাখবে, পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও ক্লাস নিব। সবাই যার যার ঘরে অবস্থান করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড ধরে হ্যান্ড ওয়াশ বা সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুবে। হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, মাস্ক এগুলো ব্যবহার করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।